ওয়েলকাম টু কেমিস্ট্রি বাই নওয়াজ। আমাদের আজকের লেকচারে আমরা যে আলোক রসায়ন এবং বিকিরণ রসায়ন চ্যাপ্টার আছে, তো সেখান থেকে আলোক রসায়নের সূত্র অর্থাৎ মোট 3টা সূত্র আমরা আজকে বিবৃতি করব। ওকে, তো এখানে আমাদের প্রধান যে আকর্ষণ থাকবে সেটা হলো বিয়ারের সূত্র এবং ল্যাম্বার্টের সূত্র, অর্থাৎ একসাথে বলা হয় বিয়ার ল্যাম্বার্টের সূত্র। ওকে, তো আমরা এই বিয়ার ল্যাম্বার্ট সূত্র নিয়ে আলোচনার আগে যদি এই বিয়ার ল্যাম্বার্ট সূত্রের কিছু উৎস বা মূলধারাটা জেনে আসি। দেখো, এখানে আলোক রসায়ন সম্পর্কিত 3টা সূত্র দেওয়া আছে। ওকে, সাধারণত এই 3টা সূত্রকে বলা হয় আলোক রসায়ন সম্পর্কিত সূত্র। তো সূত্র 3টি কি কি? আলোক রাসায়নিক তুল্যতা সূত্র, যার প্রবক্তা ছিল স্টার্ক ও আইনস্টাইন, অর্থাৎ এই সূত্রটাকে সর্বপ্রথম আবিষ্কার করেছিল স্টার্ক, পরবর্তীতে আইনস্টাইন এটাকে সংশোধন করেছিল। ওকে, তারপর নেক্সট হচ্ছে গ্রোথাস ড্রপার সূত্র। এটাকেও সর্বপ্রথম গ্রোথাস উদ্ভাবন করেছিল, কিন্তু পরবর্তীতে ড্রপার এটাকে কি করে? সংশোধন করে। ওকে, সংশোধন করে বা এটাকে আরো পুনরুজ্জীবিত করে। আচ্ছা, থার্ড হচ্ছে বিয়ার ল্যাম্বার্ট সূত্র। এখন এই বিয়ার ল্যাম্বার্ট সূত্রকে আবার আলোক শোষণ সম্পর্কিত সূত্র বলা হয়। ক্লিয়ার? যদি কোশ্চেনে থাকে যে আলোক শোষণ সম্পর্কিত বা আলোক শোষণের একটা সূত্র বিবৃতি করো, তাহলে সেটা হবে কি? বিয়ার ল্যাম্বার্ট সূত্র। তাহলে আমাদের যে বিষয়টা ক্লিয়ার, আলোক রসায়ন সম্পর্কিত 3টা সূত্র আছে। আলোক রাসায়নিক তুল্যতা সূত্র, যেটা স্টার্ক আইনস্টাইন দিয়েছিল, গ্রোথাস ড্রপার সূত্র, এবং আলোক শোষণ সম্পর্কিত একটা সূত্র আছে যেটাকে বিয়ার ল্যাম্বার্ট সূত্র বলা হয়। তো এখন আমরা আমাদের যে এখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বিয়ার ল্যাম্বার্ট সূত্র, এটা দিয়ে শুরু করব। আচ্ছা, এখানে বিয়ার ল্যাম্বার্ট সূত্রের একেবারে A to Z, অর্থাৎ তোমার প্রযোজ্যতা, প্রয়োগ, সীমাবদ্ধতা, প্রতিপাদন সবগুলো একেবারে খুব সুন্দর করে কিন্তু একই ভিডিওর ভিতরে তোমরা পেয়ে যাবে। ওকে, আর হ্যান্ডনোট তো তোমাদের গ্রুপে দেওয়া থাকছে, তোমরা ওখান থেকে নিয়ে নিবা। তো দেখো, বিয়ার ল্যাম্বার্ট সূত্র লেখার আগে আমরা আগে এই সম্পর্কে 3টা লাইন লিখে নেব। সেটা কি? বিয়ার এই ল্যাম্বার্ট সূত্রটি হলো বিয়ার এবং ল্যাম্বার্টের সমন্বিত রূপ। ক্লিয়ার? অর্থাৎ বিয়ারও আলাদাভাবে একটা সূত্র দিয়েছিল, ল্যাম্বার্টও আলাদাভাবে একটা সূত্র দিয়েছিল, যাকে সমন্বিত করে বিয়ার ল্যাম্বার্ট সূত্রটা পাওয়া যাচ্ছে। তো এই বিয়ার ল্যাম্বার্ট সূত্র কি? বিয়ার ল্যাম্বার্ট সূত্র হচ্ছে মূলত যেখানে ইউভি ভিজিবল রশ্মি এবং একবর্ণী আলো ব্যবহার করে ঘনমাত্রা নির্ণয় করা হয়। এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে কি যে বিয়ার ল্যাম্বার্ট সূত্রটি ঘনমাত্রা নির্ণয়ের একটা পদ্ধতি। ক্লিয়ার? তো ঘনমাত্রাটা কিভাবে নির্ণয় করা হচ্ছে? এখানে সাধারণত ইউভি ভিজিবল রশ্মি এবং একবর্ণী আলো। ওকে, ইউভি ভিজিবল মানে যে আল্ট্রাভায়োলেট রশ্মি বা একবর্ণী আলো, যে কোনো একটা আলো ব্যবহার করে ঘনমাত্রা নির্ণয় করা হচ্ছে। কোথায়? বিয়ার ল্যাম্বার্ট সূত্রের ভিতরে। তো এটাই কিন্তু মূলত বিয়ার ল্যাম্বার্ট সূত্রের যে পদ্ধতি। এখন দেখা যাক যে আসলে ল্যাম্বার্ট এবং বিয়ার তাদের সূত্রটাকে কিভাবে এক্সপ্লেন করেছিল। ওকে, ল্যাম্বার্টের সূত্রটা হলো শুধুমাত্র মাধ্যমে প্রুত্ত। ঠিক আছে, তোমরা এই বিষয়টা খেয়াল রাখবা। দৈর্ঘ্য বা প্রুত্তের ক্ষেত্রে ল্যাম্বার্টের সূত্রটা বিবেচনা করে। আর এই যে বিয়ার, সে পুরুত্ব বা তোমার দৈর্ঘ্যটা নেয় না, যেখানে ঘনমাত্রা সি নেওয়া হয়। ল্যাম্বার্ট বলছে কোনো স্বচ্ছ মাধ্যম বা দ্রবণের মধ্য দিয়ে আয় তীব্রতা বিশিষ্ট আলো যদি প্রবাহিত করা হয়, তাহলে সেই দৈর্ঘ্য বা পুরুত্বের সাপেক্ষে আলোর তীব্রতার হ্রাসের হার দ্রবণের ভিতর দিয়ে চালিত আলোর তীব্রতার সমানুপাতিক। তো আমরা এখানে একটা চিত্র রেখেছি, আমরা ধরলাম যে চিত্রটা একটা মাধ্যম বা দ্রবণ। এখন যদি এই চিত্রের ভিতরে তোমার আয় তীব্রতা বিশিষ্ট কোনো আলো প্রবাহিত করা হয়, তো সেখান থেকে ধরলাম আমরা কি পাচ্ছি? আই0 একটা আলোক পাচ্ছি। ঠিক আছে, তো এই যে আলোটা আমরা পাবো, তার তীব্রতা হ্রাসের হার নির্ভর করবে কিসের ওপরে? এই দ্রবণের ভিতর দিয়ে কতটুকু আলো চালনা করা হচ্ছে তার তীব্রতার উপরে। ক্লিয়ার? তো সেটাকে যদি আমরা একটু গাণিতিক সংকেত দিয়ে লিখি, -di/dl ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু আই। আই কি? আই হলো আলোর তীব্রতা, আর ডিআই হলো তীব্রতার পরিবর্তন, ডিএল হলো পুরুত্ব বা দৈর্ঘ্যের পরিবর্তন। ক্লিয়ার? এই যে মাধ্যমটা দেখছো, এর পুরুত্ব নেওয়া হয়েছে কি? এল, আর এটাকে বলা হচ্ছে একটা দ্রবণ বা মাধ্যম। যখন আমরা এখানে একটা আয় তীব্রতা বিশিষ্ট আলো চালনা করব, তখন সেখানে কি করব? আমরা আলো তীব্রতা অবশ্যই হ্রাস হবে, তাই না? কারণ যে পরিমাণ আলো আমরা চালনা করব ততটুকু তো পাওয়া যাবে না, তীব্রতা কিছু পরিমাণ কমে যাবে। তো সেটা, সেই কমাটা নির্ভর করছে কিসের উপরে? যে পরিমাণ আলো তীব্রতা আমরা চালনা করছি তার উপর, অর্থাৎ আয়ের উপরে। ক্লিয়ার? কিসের সাপেক্ষে বলছে? দেখো, এখানে স্পষ্ট লেখা আছে দৈর্ঘ্য বা পুরুত্বের সাপেক্ষে। সেজন্য কিন্তু আমরা এই পুরুত্বকে বা পুরুত্বের পরিবর্তনকে নিচে লিখেছি। যার সাপেক্ষে বলবে তাকে নিচে লিখতে হবে। কিসের হ্রাস? আলো তীব্রতার হ্রাস। তো আলো তীব্রতার হ্রাস বা পরিবর্তনকে আমরা ডিআই লিখেছি। যেহেতু এখানে হ্রাসের কথা বলছে, সেজন্য আগে মাইনাসটা ব্যবহার করা হয়েছে। ইজ প্রপোর্শনাল টু কিসের সমানুপাতিক? চালিত আলো। চালিত আলো তীব্রতা কি ছিল? আই ছিল, তাহলে ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু আই। আচ্ছা, এখন যদি এই প্রপোর্শনালকে উঠিয়ে দাও, তাহলে কনস্ট্যান্ট উঠে গিয়ে ইকুয়াল টু কে বসে। সেটা আমরা একটু পরে এক্সপ্লেন করছি, আগে আমরা বিয়ারের সূত্রটা একটু এইভাবে ব্যাখ্যা করে নিই। তো বিয়ার সেম স্টাইলে সূত্রটা বর্ণনা করছে। শুধুমাত্র ল্যাম্বার্ট এখানে পুরুত্ব বা দৈর্ঘ্যের কথা বলছে, বিয়ার বলছে ঘনমাত্রার কথা, অর্থাৎ সি এর কথা। তো
তো বিয়ারের সূত্রটা ঠিক ওইরূপ যে কোনো দ্রবণের ভিতর দিয়ে যদি I তীব্রতা বিশিষ্ট আলো প্রবাহিত করা হয় তাহলে দ্রবণের ঘনমাত্রার সাপেক্ষে আলোর তীব্রতা হ্রাসের হার দ্রবণের ভিতর দিয়ে চালিত আলোর তীব্রতার সমানুপাতিক। তাহলে বিয়ারের সূত্র যেহেতু ল্যাম্বার্ট থেকে শুধুমাত্র ঘনমাত্রা পুরুত্বের জায়গায় ঘনমাত্রা আনছে, তাহলে আমরা খুব সিম্পল ডিএল এর জায়গায় এখানে ডিসি দিয়ে দিব, তাহলে তো এখানে ঘনমাত্রা চেঞ্জ হয়ে যাচ্ছে। ওকে, তো আলোর তীব্রতা হ্রাস বোঝাচ্ছে, তাহলে -DI কিসের সমানুপাতিক? চালিত আলোর তীব্রতা, যেটাকে আমরা I ধরেছিলাম। আচ্ছা, এখন আমরা যে কোনো একটা সূত্র যদি প্রতিপাদন করতে পারি তাহলে দুইটাই পেরে যাব। ক্লিয়ার? তো আমরা সর্বপ্রথম ল্যাম্বার্টের সূত্রটা প্রতিপাদন করে ওখান থেকে সমীকরণ নিয়ে আসবো। দেখো, ল্যাম্বার্টের সূত্রটা ছিল এখানে ডিরেক্টলি প্রপোর্শনাল, যাকে আমরা উঠিয়ে দিয়ে ইকুয়াল টু সমানুপাতিক ধ্রুবক কে সেট করে দিচ্ছি। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট লাইনে গিয়ে আমরা যে ডিএল আছে নিচে, এটাকে ডান সাইডে নিয়ে আসছি এবং যে ডান সাইডের যে I ছিল I কে আমরা ডিএল এর পজিশনে নিয়ে আসছি। তো আমরা এখানে জাস্ট কনভার্ট করেছি ডিএল কে I এর পজিশনে, I কে ডিএল এর পজিশনে। আচ্ছা, নেক্সট লাইনে গিয়ে আমরা এটাকে ইন্টিগ্রেশন করছি। তো ইন্টিগ্রেশনটা কিসের সাপেক্ষে হবে? দেখো, ইন্টিগ্রেশনের লিমিট হবে I0 থেকে I পর্যন্ত। ক্লিয়ার? অর্থাৎ আমরা যদি I0 বিশিষ্ট আলো ফেলি সেখান থেকে I আলো পাচ্ছি, তাই না? তাহলে আমাদের ইন্টিগ্রেশন লিমিট হবে I0 থেকে I পর্যন্ত। মাইনাসকে আমরা ইন্টিগ্রেশনের বাম পাশে রেখেছি, শুধুমাত্র ডান সাইডে ভ্যারিয়েবল যে রাশি তাদেরকে রাখা হয়েছে। আচ্ছা, এইখানে দেখো কে কি, কে সাধারণত আমরা জানি কনস্ট্যান্ট হিসেবে কাজ করে, তাহলে ওকে তো আর পরিবর্তন করা যায় না, এজন্য কে রাখা হয়েছে ইন্টিগ্রেশনের বাম সাইডে। ডিএল যেভাবে ছিল আমরা ওটাকে ইন্টিগ্রেশনের আওতায় নিয়ে এসেছি। যেহেতু এখানে পুরুত্বের কথা বলছে, তাহলে আমরা এখানে I0 কোনোটাই ধরবো না, এখানে লিমিট ধরবো 0 থেকে L। ওকে, 0 থেকে L পুরুত্ব, অর্থাৎ লোয়ার লিমিট 0, আপার লিমিট হলো L। আচ্ছা, নেক্সট লাইনে গিয়ে এখানে DI/I কে যখন আমরা ইন্টিগ্রেশন করব, দেখো এইখানে একটু বোঝার সিস্টেম আছে। আমরা সিম্পলি জানি যে ln x, ইন্টিগ্রেশন অফ ln x ইকুয়াল টু 1/x dx, অর্থাৎ ln x কে ইন্টিগ্রেশন করলে হয় 1/x dx। তো এটাকে যদি আমরা dx কে 1 দিয়ে গুণ করে দেই, উপরে dx/x। ওকে, তো দেখো তো ইন্টিগ্রেশন অফ ln x ইকুয়াল টু কি হয়? dx/x। ক্লিয়ার? অর্থাৎ ln x কে ইন্টিগ্রেশন করলে হয় dx/x। তাহলে আমরা এখান থেকে dx/x ইকুয়াল টু ln x লিখতে পারি, ln I। আচ্ছা, এখন আমাদের আপার লিমিট ছিল I, লোয়ার লিমিট ছিল I0, এটাকে আমরা ডান সাইডে লিখে দিলাম। ইকুয়াল টু কে থেকে যাবে, যেহেতু কে ভ্যারিয়েবল নয়, ইন্টিগ্রেশন করা হবে কাকে? ডিএল কে। তো ডিএল কে ইন্টিগ্রেশন করলে হয় L। ক্লিয়ার? দেখো, dx কে ইন্টিগ্রেশন করলে, সূত্রটা তোমরা জেনে রাখবা, dx কে ইন্টিগ্রেশন করলে হয় x। তাহলে যদি আমরা ডিএল কে ইন্টিগ্রেশন করি কি হবে? L হবে, যেহেতু L এখানে x হিসেবে কাজ করছে, তাহলে পাওয়া যাবে কি? L। তো এখানে আমাদের বাম সাইডে কনস্ট্যান্ট ছিল কে, আর ডিএল কে ইন্টিগ্রেশন করার ফলে এসছে শুধুমাত্র L। আপার লিমিট ছিল L, লোয়ার লিমিট 0। আচ্ছা, নেক্সট লাইনে গিয়ে আমরা এখন আপার লিমিটকে একবার এখানে সেট করে দিব, মাইনাস লোয়ার লিমিটকে একবার সেট করে দিব, যেটা ইন্টিগ্রেশন সিস্টেম। তো প্রথমে আমরা আপার লিমিটকে সেট করলে ln I থেকে যায়, তারপর আমরা I এর পজিশনে নিয়ে আসবো কি? লোয়ার লিমিট I0 কি, আর মাঝখানে যে মাইনাস বসাতে এটা সূত্রের সিস্টেম। ওকে, এটা হচ্ছে ইন্টিগ্রেশন সিস্টেম। আচ্ছা, ব্র্যাকেটের বাইরে একটা মাইনাস ছিল, তাকে আমরা দিয়ে রেখেছি বাম পাশে। নেক্সট লাইন, অর্থাৎ ডান সাইডে L কেও আমরা একবার এই পজিশনে নিয়ে আসবো, -0 কে একবার L এর পজিশনে নিয়ে আসবো, তাহলে দাঁড়ায় কি? KL-0। যেহেতু কে এর সাথে 0 কে রাখলে সেটা 0ই থাকে। আচ্ছা, এখন যদি মাইনাস দিয়ে আমরা এই দুইটাকে গুণ করে দিই, অর্থাৎ মাইনাস দিয়ে প্লাস ln I কে গুণ করলে কি হয়? মাইনাস ln I, আর মাইনাস দিয়ে মাইনাস ln I0 কে গুণ করলে হয় প্লাস ln I0। তো এটাকে যেহেতু প্লাস, আমরা এই জন্য এটাকে আগে লিখে নিয়েছি। ওকে, এখান থেকে KL-0 ক্যালকুলেশন করলে থাকে শুধুমাত্র KL। এখন আমরা জানি যে ln এর ক্ষেত্রে যারা মাইনাস আকারে থাকে তাদেরকে নিচে বসানো যায়। ক্লিয়ার? অর্থাৎ যদি দুইটা ln থাকে, সেখানে আমরা একটা ln রেখে বাকি লনটার সাথে যে মানটা থাকে বা যে রাশিটা থাকে, সেটা যদি মাইনাস আকারে থাকে তাকে আমরা ভাগ আকারে লিখতে পারি, আর যদি প্লাস আকারে থাকে তাকে আমরা গুণ আকারে লিখতে পারি। যেহেতু এখানে মাইনাস ln I টা মাইনাস অবস্থায় আছে, জন্য আমরা ln একটা রেখে I কে ভাগ আকারে লিখে দিয়েছি। আচ্ছা, ডান সাইডে থাকে কে? KL। নেক্সট লাইনে আমরা যদি ln থেকে লগে যাব, ঠিক আছে, আমরা এই মানটাকে ln এ রাখবো না, লগে নিয়ে যাব। তার জন্য কি করতে হবে? দেখো, ln ইকুয়াল টু আমরা জানি 2.303 লগ। ক্লিয়ার? অর্থাৎ ln থেকে লগে আসতে গেলে আমাদের অবশ্যই 2.303 গুণ করে নিতে হবে। তাহলে আমরা যখন ln থেকে লগে আসছি, এখানে একটা 2.303 গুণ হতো না, যেটাকে আমরা ডান সাইডে নিয়ে ভাগ করে দিয়েছি। ক্লিয়ার? এখানে একটা 2.303 থাকতো, যাকে আমরা ডান সাইডে আনার কারণে
2.303 কি হয়ে গেল, ভাগ হয়ে গেল। ওকে, এখন এই লগ আই নট বাই আই এটাকে বলা হচ্ছে অ্যাবজর্বেন্স বা শোষণ, ঠিক আছে? এটাকে অ্যাবজর্বেন্স বা শোষণ এ দিয়ে প্রকাশ করা যায়, ক্লিয়ার? লগ আই নট বাই আই কে অ্যাবজর্বেন্স বা শোষণ এ দিয়ে প্রকাশ করা যায়, সেজন্য আমরা এর পরিবর্তে লিখব এ কে এল বাই 2.303। আচ্ছা, এখন যদি এই কে বাই 2.303 এটাকে আমরা কনস্ট্যান্ট হিসেবে নেব, ক্লিয়ার? কারণ এর দ্বারা দেখো এখানে কে তো আমরা জানি কনস্ট্যান্ট 2.303, এও এখানে কিন্তু কোনো কাজ করতে পারবে না। ওকে, তো এই টোটাল অংশটাকে আমরা ধরে নিচ্ছি কি কনস্ট্যান্ট, শুধুমাত্র এল কে আমরা তার বাইরে রাখছি। তো কে বাই 2.303 কে কনস্ট্যান্ট হিসেবে ধরে এল কে আমরা এখানে লিখে দিলাম, অর্থাৎ এখানে কনস্ট্যান্ট হিসেবে কাজ করছে কে বাই 2.303। আচ্ছা, তাহলে আমরা এই সমীকরণটাকে দেখো তো এইভাবে এক্সপ্লেন করতে পারি কিনা। এখানে কি ঘনমাত্রা আছে? নেই। এ কি? এ হলো শোষণ আর এল হলো পুরুত্ব। তাহলে আমরা এটাকে বলতে পারি যে দ্রবণের ঘনমাত্রা যদি স্থির থাকে, এখানে তো ঘনমাত্রা নেই, তাই না? তাহলে আমরা লিখবো কি দ্রবণের ঘনমাত্রা স্থির থাকলে শোষণ হবে, শোষণ কি এ, শোষণ হবে কিসের সমানুপাতিক? মাধ্যমের পুরুত্ব বা দৈর্ঘ্যের সমানুপাতিক, ক্লিয়ার? এ ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু এল, এর অর্থ হলো শোষণ পুরুত্বের সমানুপাতিক। অর্থাৎ কি স্থির থাকলে? দ্রবণের ঘনমাত্রাটা স্থির থাকলে শোষণ হবে পুরুত্ব বা দৈর্ঘ্যের সমানুপাতিক। তো এটাই কিন্তু আমাদের ল্যাম্বার্টের সূত্র, যেটাকে আবার পরবর্তীতে বিয়ারও এক্সপ্লেন করছে। কিভাবে? ল্যাম্বার্ট এক্সপ্লেন করছে পুরুত্ব বা দৈর্ঘ্য দিয়ে, আর বিয়ার সেখানে শুধুমাত্র ঘনমাত্রাটা এখানে ক্লিয়ার করছে। অর্থাৎ যে ল্যাম্বার্টের ক্ষেত্রে আমরা পুরুত্বটা বিবেচনা করেছিলাম, সেখানে বিয়ারের ক্ষেত্রে আমরা ঘনমাত্রাটাকে বিবেচনায় আনবো, আর সব কিন্তু সেম থাকবে। আচ্ছা, তো বিয়ারের সূত্রটাও দেখো আমরা একইভাবে প্রতিপাদন করব। আমার মনে হয় না এখানে আর বলার কোনো প্রয়োজন আছে, কারণ তোমরা যেভাবে ল্যাম্বার্টের সূত্রটা এক্সপ্লেন করবে, বিয়ারের সূত্রের ইকুয়েশনগুলো সেম টু সেম। দেখো এখানে আমরা ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল অর্থাৎ সমানুপাতিক উঠিয়ে ইকুয়াল টু কে লিখেছি, তারপর এখান থেকে ডিসি কে ডান সাইডে আই কে এইখানে এনেছি, তারপর নেক্সট লাইনে আমরা এটাকে ইন্টিগ্রেশন করলাম। তো আমাদের আপার লিমিট থাকলো আই, লোয়ার লিমিট থাকলো আই নট। এখানে তোমার যে লোয়ার লিমিট 0, আপার লিমিট আমাদের এখানে ছিল এল, কিন্তু আমরা এখানে ঘনমাত্রা বিবেচনা করছি, যার কারণে সি থাকবে। আচ্ছা, নেক্সট লাইনে ঠিক একইভাবে ডিআই বাই আই এর পজিশনে আমরা ইন্টিগ্রেশন ডিআই বাই আই কে লন আই দিয়ে প্রকাশ করে নিলাম, আপার লিমিট লোয়ার লিমিটকে এখানে সেট করে। ঠিক একইভাবে আপার লিমিট একবার আসলো, মাইনাস লোয়ার লিমিট একবার আসবে। তার পরবর্তীতে আমরা এখান থেকে মাইনাস লন আই, মাইনাসে মাইনাসে প্লাস লন আই, আই নট হয়ে যেত এখানে। তো আমরা লনকে রেখে আই নট বাই মাইনাস লন আইকে আমরা আইকে কি করেছি? ভাগ করে দিয়েছি লনকে রেখে, যেটা লনের সিস্টেম, ইকুয়াল টু কেসি মাইনাস 0 কেসি। ওকে, তার পরবর্তীতে আমরা লনকে উঠিয়ে এখানে লগ আনলাম, যার কারণে একটা 2.303 এখানে গুণ হতো, তো সেটাকে আমরা ডান সাইডে নিয়ে ভাগ করে দিয়েছি। আচ্ছা, এখন লগ আই নট বাই আইকে লেখা যায় শোষণ বা এ দিয়ে, ক্লিয়ার? তো এটাকে আমরা লিখলাম এ ইকুয়াল টু কেসি বাই 2.303। তো আবার আমরা এখানে কে বাই 2.303 কে কনস্ট্যান্ট ধরতে পারি, যার কারণে এখানে কনস্ট্যান্ট বা সমানুপাতিক লিখে আমরা সি কে এখানে সেট করে দিলাম। তো সি হলো ঘনমাত্রা। তাহলে আমরা এটাকে কিভাবে এক্সপ্লেন করতে পারি? ঠিক একইভাবে এখানে তো ঘনমাত্রা আছে, পুরুত্ব নেই, তাই না? তাহলে আমরা লিখবো মাধ্যমে পুরুত্ব স্থির থাকলে শোষণ হবে দ্রবণের ঘনমাত্রার সমানুপাতিক। এটা কিন্তু ল্যাম্বার্টের সূত্র, ক্লিয়ার? দেখো এখন যদি আমরা এই দুইটাকে একসাথে অ্যাটাচ করে দেই, তাহলে আমরা পেয়ে যাবো বিয়ার ল্যাম্বার্টের সূত্র। সেটা কিভাবে হবে? বাম পাশে এ থাকবে, ডান পাশে সিএল থাকবে। ওকে, বাম পাশে অনলি এ থাকবে, যেহেতু দুইজনেরই এ আছে, বাম পাশে এ থাকবে, ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু, ডান পাশে থাকবে সিএল। তো চলো আমরা বিয়ার ল্যাম্বার্টের সমন্বিত সূত্রে চলে যাই। ওকে, তাহলে আমরা লিখলাম যে এখানে ল্যাম্বার্টের সূত্র এ ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু এল, যাকে আমরা 1 নম্বর দিয়ে নিলাম। তারপর বিয়ারের সূত্র এ ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু সি, যেটাকে 2 নম্বর দিয়ে দিলাম। আচ্ছা, এখন আমরা বিয়ার ল্যাম্বার্টের সমন্বিত সূত্রটা পেলাম এ ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু সিএল, ক্লিয়ার? সি আর এল কে আমরা একসাথে গুণ করে দিলাম, আর বাম সাইডে এ আছে, এটাকে আর আমরা চেঞ্জ করবো না, যেহেতু এখানে বিয়ার ল্যাম্বার্ট দুইজনের ক্ষেত্রে এ আছে। ডান সাইডে বিয়ারের ক্ষেত্রে সি, ল্যাম্বার্টের ক্ষেত্রে এল, একসাথে রেখে দিলাম। আচ্ছা, এখন দেখো আমরা যদি এই প্রপোর্শনাল বা সমানুপাতিকে ওঠাতে চাই, তার পরিবর্তে আমরা লিখবো ইকুয়াল টু এপসাইলন, ইকুয়াল টু এপসাইলন। এপসাইলন কি হিসেবে কাজ করছে? এপসাইলন মোলার শোষণ গুণাঙ্ক হিসেবে কাজ করছে, ক্লিয়ার? আর এল এখানে দ্রবণে আলো যেটুকু দূরত্ব অতিক্রম করে বা যেটুকু দৈর্ঘ্য অতিক্রম করে তার পরিমাণ কিন্তু এল। আর সিটা হলো ওই দ্রবণের ঘনমাত্রা, ঠিক আছে? ওটা দ্রবণ বা মাধ্যম, যে কোনোটাই তোমরা বলতে পারো। আচ্ছা, তাহলে আমাদের বিয়ার ল্যাম্বার্টের সমন্বিত সূত্রটা পেলাম এ ইকুয়াল টু এপসাইলন সিএল। দেখো এটাকে আমরা কিভাবে এক্সপ্লেন করতে পারি? আমরা শুরুতে বলছিলাম যে বিয়ার ল্যাম্বার্ট সূত্রটা কি হয়? একবর্ণে আলো প্রবাহিত করা হয়, তাই না? সেখানে তো আমরা লিখবো যে কোনো দ্রবণের মধ্য দিয়ে একবর্ণে আলো প্রবাহিত করলে আপতিত আলোকরশ্মির তীব্রতা হ্রাসের হার
দ্রবণের পুরুত্ব বা দৈর্ঘ্য এবং ঘনমাত্রার সমানুপাতিক হয়, এটাকে বিয়ার-ল্যাম্বার্ট সূত্র নামে পরিচিত। ওকে, আবারও দেখো এখানে যে আলোক রশ্মির তীব্রতার হ্রাসের হার কিসের সমানুপাতিক হয়? পুরুত্ব বা দৈর্ঘ্য এবং ঘনমাত্রার সমানুপাতিক হয়, যেটা আমরা ইতিমধ্যে বিয়ার এবং ল্যাম্বার্টের যে ভিন্ন ভিন্ন সূত্র সেখানে কিন্তু দেখে এসেছি, তাই না? তো এটাকেই বলা হচ্ছে বিয়ার-ল্যাম্বার্টের সূত্র নামে পরিচিত বা বিয়ার-ল্যাম্বার্ট সূত্র। তো আবারও একবার দেখে নাও, বিয়ার-ল্যাম্বার্ট সূত্রটা হলো A = এপসাইলন CL। ক্লিয়ার? আচ্ছা, এখন এই বিয়ার-ল্যাম্বার্ট সূত্র কি সবার ক্ষেত্রে প্রযোজ্য হবে? না, বিয়ার-ল্যাম্বার্ট সূত্র বেশ কয়েকটা শর্ত মানলে প্রযোজ্য হবে। শর্তগুলো কি দেখো? দ্রবণের ঘনমাত্রা অবশ্যই লঘু হতে হবে। ক্লিয়ার? লঘু মানে পাতলা, কোনোভাবেই দ্রবণের ঘনমাত্রা ঘন হওয়া যাবে না বা পুরুত্ব বেশি হওয়া যাবে না, অবশ্যই ঘনমাত্রাটা লঘু বা পাতলা হতে হবে, তাহলেই বিয়ার-ল্যাম্বার্ট সূত্র প্রযোজ্য হবে। আবার একবর্ণী আলোক রশ্মির ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে যদি তুমি এখানে অনেক বহুবর্ণী বা অত্যাধিক তরঙ্গ দৈর্ঘ্যের কোনো আলোক রশ্মি প্রয়োগ করো, তাহলে কিন্তু বিয়ার-ল্যাম্বার্ট সূত্র অ্যাকসেপ্ট করবে না। নাম্বার 3, ঘনমাত্রার পরিবর্তনে নতুন কোনো যৌগ তৈরি না হলে বিয়ার-ল্যাম্বার্ট সূত্র প্রযোজ্য হবে। যদি ঘনমাত্রার পরিবর্তন করলে নতুন কোনো যৌগ তৈরি হয়, তাহলে বিয়ার-ল্যাম্বার্ট সূত্র প্রযোজ্য হবে না। নাম্বার 4 বলছে দ্রবণের অণুগুলোর মধ্যে কোনোরূপ আন্তঃক্রিয়া না ঘটলে, যদি এই একটা দ্রবণের ভিতরে অণুগুলো কি হয়, পরস্পরের ভিতরে ইন্টারাকশন করে, তাহলে এই বিয়ার-ল্যাম্বার্ট সূত্র প্রযোজ্য হবে না। এখন বিয়ার-ল্যাম্বার্ট সূত্রের সফলতা বা অনেক গুণগান তো আমরা দেখলাম, বিয়ার-ল্যাম্বার্ট সূত্রের ভিতরে কি কোনো ভুল নেই? বিয়ার-ল্যাম্বার্ট সূত্রের ভিতরে বেশ কয়েকটা ত্রুটি আছে, যে ত্রুটিকে বিজ্ঞানীরা পরবর্তীতে এটাকে এক্সপেরিমেন্ট করে দেখছে যে বিয়ার-ল্যাম্বার্ট সূত্রের ভিতরে বেশ কয়েকটা ত্রুটি আছে। কেমন? এই সূত্র শুধুমাত্র একবর্ণী আলোক রশ্মির ক্ষেত্রে প্রযোজ্য, অর্থাৎ বহু তরঙ্গ বিশিষ্ট আলোর ক্ষেত্রে এই সূত্র কেন কার্যকর হয় না তার ব্যাখ্যা বিয়ার-ল্যাম্বার্ট দিতে পারেনি। তো এই দিক থেকে বিয়ার-ল্যাম্বার্ট সূত্র ব্যর্থ হচ্ছে। আবার বিয়ার-ল্যাম্বার্ট সূত্র কোনো দ্রবণে তখনই কার্যকর হবে যখন উক্ত দ্রবণ লঘু বা পাতলা হবে। দ্রবণের ঘনমাত্রা বেশি হলে এই সূত্র কেন কার্যকর হবে না তার ব্যাখ্যা কিন্তু বিয়ার-ল্যাম্বার্ট দিতে পারেনি। নাম্বার 3 বলছে দ্রবণে উপস্থিত অণুগুলো পরস্পরের ভিতরে আন্তঃক্রিয়া বা ইন্টারাকশন করলে এই সূত্র কার্যকর হয় না। কেন ইন্টারাকশনের কারণে এই সূত্র কার্যকর হয় না তার ব্যাখ্যাও কিন্তু বিয়ার-ল্যাম্বার্ট দিতে ব্যর্থ হয়েছে। তো এগুলোকে বলা হচ্ছে বিয়ার-ল্যাম্বার্ট সূত্রের ত্রুটি বা সীমাবদ্ধতা। এখন এই বিয়ার-ল্যাম্বার্ট সূত্রের সফলতা ত্রুটি যেমন আছে, ঠিক তেমনি এর কিছু প্রয়োগ বা ব্যবহারও আছে, যার কারণে আমরা দৈনন্দিন জীবনে বিয়ার-ল্যাম্বার্ট সূত্রের সাহায্যে বহুলাংশে উপকৃত হই। তো প্রয়োগ বা ব্যবহারগুলো কোনগুলো দেখো? কোনো অজানা নমুনার ঘনমাত্রা নির্ণয় করার জন্য বিয়ার-ল্যাম্বার্ট সূত্র ব্যবহার করা হয়। আবার শোষণকারী পদার্থের পুরুত্ব বা দৈর্ঘ্য নির্ণয়ে বিয়ার-ল্যাম্বার্ট সূত্রটা ইউজ করা হয়। নাম্বার 3 বলছে নমুনার ভিতর দিয়ে শোষিত আলোর পরিমাণ নির্ণয় করে বিক্রিয়ার কোয়ান্টাম কার্যকারিতা এই বিয়ার-ল্যাম্বার্ট সূত্র দিয়ে নির্ণয় করা যায়। তো এটাই ছিল আমাদের বিয়ার-ল্যাম্বার্ট সূত্রের A to Z এক্সপ্লেন। আশা করি বিয়ার-ল্যাম্বার্ট সূত্রের কোনো ব্যাখ্যা তোমাদের আর কোনো বই গাইডের প্রয়োজন হবে না, জাস্ট একটা ভিডিও বা একটা হ্যান্ড নোটের ভিতরে তোমরা কিন্তু বিয়ার-ল্যাম্বার্টের A to Z এখান থেকে পড়ে নিতে পারবা।